তোমাদের সবার জন্য বড় খুশির খবর, ইতিমধ্যে কিন্তু পশ্চিমবঙ্গে ফ্রি উজ্জ্বলা গ্যাসের কানেকশান দেওয়ার কাজ কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। সেই জন্য কিন্তু যাদের বাড়িতে এখনো পর্যন্ত গ্যাসের কানেকশান নেই তারা কিন্তু এই প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার মাধ্যমে আপনি আবেদন করতে পারেন এবং সম্পূর্ণ ফ্রিতে গ্যাসের কানেকশান কিন্তু নিতে পারবেন। তো সেই জন্য আজকের ভিডিওতে আপনাকে দেখিয়ে দেবো এর জন্য আপনি কীভাবে আবেদন করবেন, এর ফর্ম ফিল আপটা আপনি কীভাবে করবেন, তার সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ প্রতিটা পয়েন্ট আপনি বুঝিয়ে বুঝিয়ে কিন্তু ফর্ম ফিল আপটা দেখিয়ে দেবো। এবং সঙ্গে ফর্ম ফিল আপের পর এর ফর্মের সঙ্গে কোন কোন ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে, কোথায় আপনাকে জমা দিবেন এবং জমা দেওয়ার পর কতদিনের মধ্যে আপনাকে কানেকশান প্রোভাইড করা হবে, কী কী জিনিসপত্র আপনাকে প্রোভাইড করা হবে, সমস্ত কিছু এই ভিডিওতে আপনাকে জানিয়ে দেবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো বর্তমানে দেখতে পাচ্ছেন এই যে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার এই কেওয়াইসি আবেদন ফর্ম, এই ফর্মটা কীভাবে ফিল আপ করবেন এবার আপনারা স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন। কারণ এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে। যদি কোনো একটি পয়েন্ট আপনি মিস করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ফর্মটা বাতিল হয়ে যেতে পারে। তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবগুলো আপনাকে ব্লক লেটারে আপনাকে এখানে ফিল আপ করতে হবে, অর্থাৎ বড় হাতের অক্ষরে ইংলিশে আপনি ফর্মটা ফিল আপ করবেন। প্রথম বলা হয়েছে যে অভিবাসী, অর্থাৎ যে কেউ যদি মাইগ্রেন্ট হয়ে থাকে, যে আবেদন করছে যে মহিলা, এটা মহিলার জন্য, মহিলা আবেদন করবে, যদি মাইগ্রেন্ট হয়ে থাকে ইয়েস করবেন অথবা এখানে নোতে ঠিক চিহ্ন মারবেন। তারপরে এখানে বলা হয়েছে যে আবেদনকারী কি কুমারী না শ্রীমতী। যদি আবেদনকারী যে মহিলা আবেদন করছে সেই যদি বিয়ে হয়ে থাকে সেক্ষেত্রে এখানে শ্রীমতীর ঠিক চিহ্ন মারবেন, যদি বিয়ে না হয়ে থাকে সেক্ষেত্রে কুমারীতে ঠিক চিহ্ন মারবেন। এবং তার প্রথম নাম, 1 নম্বরে তার প্রথম নাম, ফার্স্ট নেমটা বসিয়ে দেবেন। তারপরে আপনি কী করবেন, এখানে 2 নম্বরে মিডিল নেমটা সঠিকভাবে বসিয়ে দেবেন যদি মিডিল নেম থাকে। তারপরে শেষ নেম অর্থাৎ লাস্ট নেমটা এখানে বসিয়ে দেবেন। ঠিক আছে, সবগুলো বড় হাতের অক্ষরে আপনি লিখে দেবেন ইংলিশে। তারপরে এখানে বলা হয়েছে 4 নম্বরে কী বলা হয়েছে যে আধার নাম্বার, এখানে কিন্তু আধার কার্ডের নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন। যে মহিলার নামে আপনি আবেদন করছেন তার আধার কার্ডের নাম্বারটা সঠিকভাবে লিখে দেবেন। লিখে দেওয়ার পর এখানে বলা হয়েছে যে জাতপাত, অর্থাৎ যে কাস্ট কি, যে সাধারণ, এসসি এসটি অন্যান্য। এবার যদি এসসি হয়ে থাকে এসসিতে ঠিক চিহ্ন মারবেন, যদি এসটি হয়ে থাকে এসটিতে ঠিক চিহ্ন মারবেন, অথবা যদি অন্য কোনো কাস্ট হয়ে থাকে সেখানে আপনি ঠিক চিহ্ন মারবেন পাশের ঘরে। ঠিক আছে, হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর কিন্তু একটু ডান দিকে যাবেন। ডান দিকে এখানে বলা হয়েছে যে জন্ম তারিখ, যে মহিলা এখানে আবেদন করছে তার জন্ম তারিখটা এখানে সঠিকভাবে কিন্তু বসিয়ে দেবেন। 18+ কিন্তু বয়স হতে হবে, এই কথাটা খেয়াল রাখবেন। ঠিক আছে, তো সেক্ষেত্রে এখানে তার পুরো ডেট অফ বার্থ লিখে দেবেন। লিখে দেওয়ার পর এখানে ফটো, যে আবেদন করছে তার একটি পাসপোর্ট সাইজের ফটো কিন্তু এখানে আপনি মারিয়ে দেবেন। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট হলে ভালো হয়, তবে আপনি রঙিনও দিতে পারেন। ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনি পাসপোর্ট সাইজের ফটোটা এখানে সঠিকভাবে মারিয়ে দেবেন। ওকে, তারপর আপনি কী করবেন, তারপর নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর এরপর বলা হয়েছে যে এলপিজি সংযোগের ঠিকানা, অর্থাৎ যে পুরো অ্যাড্রেস কিন্তু আপনাকে এবার বসাতে হবে। সেই জন্য এখানে 1 নম্বর কী বলা হয়েছে যে ঠিকানার প্রমাণ হিসাবে একটি প্রুফ অফ অ্যাড্রেস হিসেবে একটি ডকুমেন্টস কিন্তু আপনাকে দিতে হবে। সেই জন্য প্রুফ অফ অ্যাড্রেসের একটি কোড কিন্তু আপনাকে দিতে হবে। এবার এই কোডটা আপনি কোথায় পাবেন, এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে যে POA কোড বলে লেখা রয়েছে। এবার এই কোডটা আপনি কোথায় পাবেন দেখুন, সেটা দেখার জন্য আপনি কী করবেন, এই পেজের আপনি একটু নিচের দিকে চলে আসবেন। নিচে কিন্তু পুরো সম্পূর্ণ কোড কিন্তু লেখা রয়েছে। ঠিক আছে, এই যে ফর্মটা ফিল আপ করছেন এই পেজের একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর তারপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রতিটা ডকুমেন্টসের পাশে কোড কিন্তু লেখা রয়েছে। দেখতে পাচ্ছেন প্রথম আধার কার্ডে কোডটা কী লেখা রয়েছে যে POA 01, তার পাসপোর্ট POA 02, তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে ভোটার কার্ড POA 06, এইভাবে কিন্তু এখানে লেখা রয়েছে স্টেপ বাই স্টেপ। এবার আপনি যেই ডকুমেন্টসটা অ্যাড্রেস প্রুফ হিসেবে দিতে চান তার পাশে যেই কোডটা লেখা রয়েছে সেই কোডটা কিন্তু সেখানে লিখতে হবে। ঠিক আছে, তো এইভাবে এখানে আরও ডকুমেন্টস কিন্তু রয়েছে, এখানে অনেক ডকুমেন্টসের লিস্ট কিন্তু দেওয়া রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন এখানে আরও এখানে পুরো ডকুমেন্টসের লিস্ট দেওয়া রয়েছে। এবার প্রুফ অফ অ্যাড্রেস হিসাবে এই ডকুমেন্টসের মধ্যে যে কোনো ডকুমেন্টস কিন্তু দিলে হবে, কোনো রকম সমস্যা নেই। এখানে অনেক ডকুমেন্টসের লিস্ট কিন্তু দেওয়া রয়েছে। এবার আপনি যেই ডকুমেন্টসটা দিতে চান তার পাশে যেই কোডটা লেখা রয়েছে সেই কোডটা কিন্তু এখানে লিখতে হবে। যেহেতু আমি আধার কার্ড দিতে চাই সেজন্য তার পাশে কী লেখা ছিল যে POA 01, সেক্ষেত্রে আমি 01 এখানে লিখে দেবো। ঠিক আছে, তো এইভাবে আপনারা কিন্তু লিখে দেবেন। তারপর আপনি কী করবেন, তারপর কিন্তু এবার আপনাকে অ্যাড্রেসটা বসাতে হবে। সেই জন্য আপনি কী করবেন, বাড়ি অথবা ফ্ল্যাট তার নামটা এখানে লিখে দেবেন। ঠিক আছে, যদি থেকে থাকে নামটা লিখে দেবেন। তারপর আপনি কী করবেন, এখানে বিল্ডিংয়ের নামটা লিখে দেবেন। লিখে দেওয়ার পর সড়ক বা রাস্তার নামটা লিখে দেবেন।
তারপরে কিন্তু এখানে শহরের নাম লিখে দেবেন, তারপর গ্রামের নাম অথবা পঞ্চায়েতের নামটা লিখে দেবেন, লিখে দেওয়ার পর তারপরে ব্লকের নাম লিখবেন, তারপরে জেলার নাম লিখবেন, তারপর রাজ্যের নামটা এখানে সঠিকভাবে কিন্তু একে একে লিখে দেবেন। সবগুলো বড় হাতের অক্ষরে লিখবেন ইংলিশে। তারপরে কী করবেন, এখানে বলা হয়েছে যে মোবাইল নাম্বার, এখানে কিন্তু যে আবেদন করছে আবেদনকারী মোবাইল নাম্বার যেটা আধার কার্ডের সঙ্গে লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটা এখানে লিখে দেবেন, ঠিক আছে। তারপরে ফ্লোর নম্বর যদি থেকে থাকে সেটা বসিয়ে দেবেন, বসিয়ে দেওয়ার পর তারপরে ল্যান্ডমার্ক, তারপরে এলাকার নাম অথবা পোস্ট অফিসের নাম, তারপরে পিনকোড এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর ইমেল আইডি, এখানে ইমেল আইডিটা সঠিকভাবে বসিয়ে দেবেন, ঠিক আছে। যদি ইমেল আইডি থেকে থাকে সেক্ষেত্রে ইমেল আইডিটা এখানে সঠিকভাবে কিন্তু আপনাকে লিখে দিতে হবে, ঠিক আছে। তো ইমেল আইডি লিখে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর নিচে আসবেন। নিচে আসার পর এখানে আরও কিছু ডিটেলস আপনাকে বসাতে হবে, ঠিক আছে। এখানে কী বলা হয়েছে, এখানে বলা হয়েছে যে মহিলা আবেদন করছে তার পরিবারের সদস্যের ডিটেলস কিন্তু আপনাকে বসাতে হবে এবং আবেদনকারীর সঙ্গে তার কি রিলেশান, কি সম্পর্ক সেটাও কিন্তু লিখতে হবে। তো সেই জন্য 1 নম্বরে আপনি কাকে রাখবেন, 1 নম্বরে হচ্ছে তার স্বামীকে রাখবেন। যদি সেই মহিলা বিবাহিত হয়ে থাকে সেক্ষেত্রে 1 নম্বরে আপনি কিন্তু স্বামীকে রাখবেন, অথবা যদি না বিয়ে করে থাকে সেক্ষেত্রে 1 নম্বরে তার পিতাকে রাখতে পারেন, ঠিক আছে। তো সেক্ষেত্রে ভালো হয়। তো সেই জন্য 1 নম্বরে কিন্তু তার স্বামীর ডিটেলসটা আপনাকে বসাতে হবে। সেই জন্য এখানে বলা হয়েছে যে আবেদনকারীর সঙ্গে সম্পর্কটা কী। যেহেতু এখানে স্বামীর ডিটেলস আপনি বসাচ্ছেন সেই জন্য কী করবেন, এখানে কিন্তু হাজব্যান্ডটা লিখে দেবেন। আবেদনকারীর সঙ্গে সম্পর্ক কী, যে হাজব্যান্ড, সেক্ষেত্রে হাজব্যান্ডটা এখানে সঠিকভাবে লিখে দেবেন। হাজব্যান্ডটা এখানে সঠিকভাবে লিখে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর কিন্তু তার নামটা আপনাকে লিখতে হবে, ঠিক আছে। সম্পর্কটা লিখে দেওয়ার পর, হাজব্যান্ড লিখে দেওয়ার পর তারপরে তার নামটা এখানে কিন্তু সঠিকভাবে লিখে দেবেন। দেখতে পাচ্ছেন এখানে নাম, এখানে নামটা লিখে দেবেন। লিখে দেওয়ার পর এবার কিন্তু জেন্ডার, মেল না ফিমেল এখান থেকে সিলেক্ট করবেন, যেহেতু হাজব্যান্ড সেক্ষেত্রে মেল এখান থেকে লিখে দেবেন। লিখে দেওয়ার পর তারপরে আধার নাম্বার, যে হাজব্যান্ড তার আধার নাম্বারটা সঠিকভাবে কিন্তু লিখে দেবেন। লিখে দেওয়ার পর তার হাজব্যান্ডকে কিন্তু এখানে সিগনেচার করতে হবে, ঠিক আছে। এখানে কিন্তু সিগনেচার করে দেবেন তার হাজব্যান্ড। হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, তার সেম একইভাবে পরিবারে যদি আরও কোনো সদস্য থেকে থাকে যারা 18+ তার ডিটেলস কিন্তু একে একে বসিয়ে দেবেন। তার ছেলে যদি থেকে থাকে যারা 18+, তার এখানে সম্পর্কটা কী এখানে সমান লিখে দেবেন। লিখে দেওয়ার পর তার নাম এবং জেন্ডার এবং আধার নাম্বার এবং তার সিগনেচার করে দেবেন, ঠিক আছে। হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল। এরপর কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এরপর এখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে এবং রেশন কার্ডের ডিটেলস কিন্তু আপনাকে বসাতে হবে। সেই জন্য কী করবেন, রেশন কার্ড ইস্যু করা হয়েছে আপনার কিন্তু এখানে স্টেট নাম, রাজ্যের নাম লিখে দেবেন। লিখে দেওয়ার পর আপনার রেশন কার্ডের নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন। যে মহিলা আবেদন করছে তার রেশন কার্ডের নাম্বারটা সঠিকভাবে এখানে বসিয়ে দেবেন, ঠিক আছে। পুরোটা লিখবেন, যেমন কি রেশন কার্ডের ক্যাটাগরি লিখবেন, তারপরে একটি ঘর ফাঁকা দেবেন, তারপর রেশন কার্ডের নাম্বারটা পুরো লিখে দেবেন। এরপর কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এরপর কিন্তু ব্যাংকের ডিটেলসটা বসাবেন। দেখুন এখানে কোন ব্যাংকের ডিটেলস বসাবেন, যেটা কিন্তু যেই ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্কটা রয়েছে সেই ব্যাংকের তথ্যটা বসাবেন, সেক্ষেত্রে ভালো হয়। সেই জন্য কী করবেন, এখানে বলা হয়েছে যে ব্যাংক অ্যাকাউন্ট অনুযায়ী নাম, অর্থাৎ আপনার নামটা, আপনার ব্যাংকে আপনার যে নামটা রয়েছে সেই নামটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপরে ব্যাংকের নামটা এখানে লিখে দেবেন সঠিকভাবে। লিখে দেওয়ার পর শাখা নেম, অর্থাৎ ব্যাংকের যে শাখা রয়েছে সেই শাখা নামটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বারটা এখানে সঠিকভাবে লিখে দেবেন, ঠিক আছে। ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার সঠিকভাবে লিখে দেবেন। লিখে দেওয়ার পর তারপরে ব্যাংকের যে আইএফসি কোড, ব্যাংকের আইএফসি কোডটা এখানে সঠিকভাবে লিখে দেবেন। দেখুন ব্যাংকের যে পাসবুক রয়েছে, ব্যাংকের যে পাসবুক রয়েছে সেখানে কিন্তু এই সব ডিটেলস কিন্তু লেখা রয়েছে, সেক্ষেত্রে ভালো করে দেখে সঠিকভাবে একে একে লিখে দেবেন, ঠিক আছে। বোঝা গেল। আচ্ছা এরপরে চলে আসবেন, এখানে কী বলা হয়েছে, এখানে বলা হয়েছে যে বর্তমানে যে আবেদনকারী সে কি স্বঘোষণাপত্রে সে কি অনুমতি দিচ্ছে, স্বাক্ষর করছে, এখানে হ্যাঁ কি না এখানে টিক চিহ্ন মারবেন। এবার এই যে স্বঘোষণাপত্রটা আপনি কোথায় পাবেন, দেখুন সেটা আপনাদের একটু পরে দেখিয়ে দিচ্ছি। তো সেক্ষেত্রে আপনি কী করবেন, এখানে হ্যাঁতে এখানে টিক চিহ্ন মেরে দেবেন, ঠিক আছে। হ্যাঁতে টিক চিহ্ন মারবেন। মেরে দেওয়ার পর তারপরে বলা হয়েছে যে অভিবাসী রয়েছে, অর্থাৎ যে মাইগ্রেন্ট, তার জন্য কিন্তু একটি অ্যানেক্সারি 1 কিন্তু ফর্ম রয়েছে, সেই ফর্মটা কিন্তু এর সঙ্গে অ্যাটাচ করতে হবে, ঠিক আছে। এবার সেই অ্যানেক্সারি 1-এর ফর্মটার লিঙ্কও কিন্তু ভিডিও ডেসক্রিপশনে আমি প্রোভাইড করে দিয়েছি, সেখান থেকে গিয়ে ডাউনলোড করে সেখানে কিছু ডিটেলস আপনাকে ফিল আপ করতে হবে। যেহেতু আপনি মাইগ্রেন্ট সেক্ষেত্রে রেশন কার্ডের বদলে সেই অ্যানেক্সারি 1 ফর্মটা আপনাকে সাবমিট করতে হবে এই ফর্মের সঙ্গে, ঠিক আছে। বোঝা গেল। আচ্ছা এবার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এখানে বলা হয়েছে যে আপনি কত কেজি সিলিন্ডার নিতে চান, 5 কেজি রয়েছে। তো সেক্ষেত্রে আপনি কী করবেন, এখানে একটু ডান দিকে আসার পর দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে যে 14.2 কেজি, এটাতে ঠিক চিহ্ন মারবেন, ঠিক আছে। এই কথাটা কিন্তু খেয়াল রাখবেন, অনেকে কিন্তু এখানে ভুল করে। সেক্ষেত্রে 14.2 কেজি এখানে আপনি ঠিক চিহ্ন মেরে দেবেন, ঠিক আছে। ব্যাস এই পেজের কাজ কিন্তু শেষ হয়ে গেল। ব্যাস এই পেজ কিন্তু আর মানে কোনো কিছু করতে হবে না। এখানে নিচে কিন্তু এখানে প্রুফ অফ অ্যাড্রেসের যে তালিকা দেওয়া রয়েছে এগুলো আপনি কোনো কিছু করতে হবে না, আপনি নেক্সট পেজে কিন্তু চলে যাবেন। সেখানেও চলে আসার পর দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে যে আবেদনকারীর অঙ্গীকার, এখানে কিন্তু এবার কিন্তু এই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে। সেই জন্য আপনি কী করবেন, এখানে বলা হয়েছে যে প্রিয় এলপিজি ডিস্ট্রিবিউটার, আমি
তারপরে কিন্তু আপনার নামটা সঠিকভাবে লিখে দেবেন, ঠিক আছে। তারপরে কিন্তু আপনার নামটা লিখবেন সঠিকভাবে। এখানে কিন্তু আপনার নামটা সঠিকভাবে লিখে দেওয়ার পর তারপরে একটা কমা চিহ্ন কিন্তু রয়েছে এখানে, ঠিক আছে। এখানে কমা চিহ্ন রয়েছে, তারপরে আপনি কার নাম লিখবেন, এই কমা চিহ্নর পরে আপনি কিন্তু হয় আপনার বাবার নাম অথবা স্বামীর নাম। এবার যদি আপনি বিয়ে হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি আপনার স্বামীর নামটা লিখে দেবেন এবং স্বামীর নাম এর উপরে কিন্তু ঠিক চিহ্ন মেরে দেবেন, ঠিক আছে। যদি আপনি স্বামীর নাম লেখেন সেক্ষেত্রে স্বামীর জায়গায় ঠিক চিহ্ন মারবেন, যদি আপনার বাবার নাম লেখেন সেক্ষেত্রে পিতার জায়গায় আপনি ঠিক চিহ্ন মারবেন, ঠিক আছে। এবং সঙ্গে যদি আপনি স্বামীর নাম লেখেন সেক্ষেত্রে এখানে স্ত্রীতে ঠিক চিহ্ন মারবেন, যদি পিতার নাম লেখেন সেক্ষেত্রে এখানে কন্যাতে ঠিক চিহ্ন মারবেন, ঠিক আছে, বোঝা গেল। তারপর আপনি কী করবেন, তারপর বলা হয় যে বয়স, আপনার বয়সটা কত, 1/1/2026 অনুযায়ী আপনার বয়সটা কত হয়েছে সেই বয়সটা কিন্তু এখানে সঠিকভাবে লিখে দেবেন, ঠিক আছে। লিখে দেওয়ার পর এরপর কী করবেন, এরপর ঠিকানা, এখানে পুরো অ্যাড্রেসটা কিন্তু আপনাকে সঠিকভাবে কিন্তু লিখতে হবে। সেই জন্য আপনি কী করবেন, এখানে আপনার ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড, অর্থাৎ যে পুরো অ্যাড্রেসটা সঠিকভাবে কিন্তু এখানে সঠিকভাবে লিখে দেবেন, পুরো অ্যাড্রেসটা সঠিকভাবে লিখবেন, ঠিক আছে। সবগুলো বড় হাতের অক্ষরে আপনি কিন্তু সঠিকভাবে ইংলিশে আপনি অ্যাড্রেসটা লিখে দেবেন, ঠিক আছে, বোঝা গেল। অ্যাড্রেসটা লিখে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর নিচে আসবেন। নিচে আসার পর এরপর আপনি কী করবেন, এরপর কিন্তু এখানে আপনাকে ডেটটা কিন্তু বসাতে হবে। দেখতে পাচ্ছেন নিচে আসার পর এখানে বলে দেওয়া হয়েছে যে ডেট, তারিখ এবং স্থান। এখানে কিন্তু যেই তারিখে আপনি ফর্মটা জমা করবেন সেই ডেটটা এখানে সঠিকভাবে লিখে দেবেন এবং স্থান এখানে কিন্তু আপনার ঠিকানাটা লিখে দেবেন, অর্থাৎ যে আপনার পোস্ট অফিসের নামটা এখানে লিখে দেবেন, ঠিক আছে। লিখে দেওয়ার পর এরপর কিন্তু যে আবেদনকারী তার কিন্তু সিগনেচার করতে হবে, সেই জন্য আবেদনকারী স্বাক্ষর এখানে করে দেবেন। স্বাক্ষর করে দেওয়ার পর তারপর কিন্তু এখানে আবেদনকারী তার পুরো নামটা এখানে সঠিকভাবে কিন্তু লিখে দেবেন, ঠিক আছে। এরপরে কিন্তু আর কোনো কিছু করতে হবে না, নিচে কিন্তু একটি স্লিপ রয়েছে, এটা কিন্তু কেটে আপনাকে অফিসার কিন্তু আপনাকে প্রোভাইড করে দেবে। এবার কিন্তু এই ফর্মের সঙ্গে আপনাকে সেলফ ডিক্লারেশন দেখতে পাচ্ছেন, এই যে ফর্মটা আপনাকে অ্যাটাচ করতে হবে, এখানে লেখা রয়েছে দেখতে পাচ্ছেন যে ডিক্লারেশন ফর পোর হাউস হোল্ড। এখানে অ্যাপ্লিক্যান্ট তার নাম লিখে দেবেন এবং তার আধার নাম্বারটা সঠিকভাবে লিখে দেবেন। লিখে দেওয়ার পর এখানে কিন্তু যে আই বলে লেখা রয়েছে, এখানে কিন্তু যে অ্যাপ্লিক্যান্ট তার নাম লিখে দেবেন। লিখে দেওয়ার পর ডটার বা ওয়াইফ অফ, এখান থেকে কিন্তু তার হাজব্যান্ড নেম অথবা তার বাবার নামটা লিখে দেবেন। লিখে দেওয়ার পর তারপর এজ, তারপরে পুরো অ্যাড্রেসটা লিখে দেবেন। লিখে দেওয়ার পর তারপর কিন্তু এখানে যে কিছু ক্রাইটেরিয়া বলে দেওয়া হয়েছে, যে কী বলা হয়েছে, এখানে বলা হয়েছে যে আপনার পরিবারের যে মান্থলি ইনকাম 10,000 টাকা কি বেশি, এখানে ইয়েস নো কিন্তু আপনাকে লিখতে হবে। কিছু কিছু ডিটেলস এখানে ইয়েস নো করে লিখতে হবে আপনাকে, অথবা আপনি কি কোনো রকম ইনকাম ট্যাক্স দেয় বা প্রফেশনাল কোনো রকম ট্যাক্স দেন, যদি দিয়ে থাকে ইয়েস করবেন অথবা নো করবেন। তো এইভাবে একে একে সমস্ত ডিটেলস কিন্তু এখানে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর এবং কিন্তু যে অ্যাপ্লিক্যান্ট তার কিন্তু সিগনেচার এখানে করে দেবেন, ঠিক আছে। যে অ্যাপ্লিক্যান্ট সে সিগনেচার করবে, করে দেওয়ার পর তার নিচে তার নামটা লিখিয়ে দেবেন। লিখে দেওয়ার পর সাইন করবে, তারপর এখানে ডেট এবং প্লেসটা এখানে লিখে দিতে হবে, ঠিক আছে। এই যে সেলফ ডিক্লারেশন ফর্মটা এটা কিন্তু যে ফর্মের সঙ্গে অ্যাটাচ করতে হবে, ঠিক আছে। এবার আরও একটি ফর্ম রয়েছে, এটা হচ্ছে মাইগ্রেন্ট, যেটা কিন্তু যে নিজ বাসস্থান ছেড়ে অন্য জায়গায় ট্রান্সফার হয়ে গেছে তাদের জন্য এই ফর্মটা। তারাও কিন্তু এখানে তার নাম, তার সমস্ত ডিটেলস বসিয়ে এই ফর্মটা কিন্তু অ্যাপ্লিকেশনের ফর্মের সঙ্গে অ্যাটাচ করতে হবে, করে কিন্তু আপনাকে জমা দিতে হবে, ঠিক আছে, বোঝা গেল। এবার এই ফর্মের সঙ্গে কী কী ডকুমেন্টস অ্যাটাচ করবেন, দেখুন যে আবেদন করছে তার কিন্তু রেশন কার্ড, আধার কার্ড এবং সঙ্গে ভোটার কার্ড এবং ব্যাংকের যে পাসবুক তার ডকুমেন্টস এর সঙ্গে অ্যাটাচ করবেন এবং সবগুলো ডকুমেন্টসের নিচে, সবগুলো জেরক্সের নিচে আপনার সিগনেচার করতে হবে যে আবেদনকারী, সেই সিগনেচার করে এই ফর্মের সঙ্গে অ্যাটাচ করতে হবে এবং সঙ্গে যেই সব সদস্যকে আপনি অ্যাড করেছেন তার আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড এর সঙ্গে অ্যাটাচ করবেন এবং প্রতিটা ডকুমেন্টসের নিচে যে যার ডকুমেন্টসের নিচে সে তার সই করবে, ঠিক আছে। সই করে এখানে কিন্তু ফর্মের সঙ্গে অ্যাটাচ করবেন এবং যে আবেদনকারী তার এখানে ফটো একটি মারাবেন এবং সঙ্গে আর 1-2 কপি ফটো কিন্তু আপনি নিয়ে যাবেন, সেখানে লাগলেও লাগতে পারে। তারপরে কী করবেন, এই ফর্মটা কোথায় জমা দেবেন, দেখুন বর্তমানে যে ক্যাম্প চলছে সেই ক্যাম্পে আপনি জমা করতে পারেন। এবার যদি ক্যাম্প যদি শেষ হয়ে যায় সেক্ষেত্রে আপনি হয় পঞ্চায়েত অথবা বিডিও অফিসে কিন্তু ফর্মটা জমা করতে পারেন, ঠিক আছে। অথবা আপনি চাইলেও আপনি যেই গ্যাসের সিলিন্ডারটা নিতে চান, ঠিক আছে, যেই গ্যাসের কানেকশান নিতে চান, তো সেক্ষেত্রে হতে পারে ইন্ডিয়ান গ্যাস অথবা এইচপি গ্যাস অথবা ভারত গ্যাস, যেই গ্যাসের কানেকশান নিতে চান আপনার নেয়ারের যে ডিস্ট্রিবিউটার রয়েছে, ঠিক আছে, সেই গ্যাসের যে ডিস্ট্রিবিউটার রয়েছে তার কাছে গিয়েও আপনি ফর্মটা জমা করতে পারেন। এবার আপনার ইচ্ছে অনুযায়ী অথবা আপনার সুবিধা অনুযায়ী কোনটা করলে ভালো হবে বা কোথায় জমা দিলে ভালো হবে সেটা আপনার কিন্তু করতে হবে। তারপর ফর্মটা জমা দেওয়ার পর তারপর কিন্তু ধরে রাখতে পারেন মোটামুটি 25 দিন বা 1 মাস মতো সময় লাগবে। তারপর কিন্তু সমস্ত ভেরিফিকেশান হয়ে যাওয়ার পর, ডকুমেন্টস ভেরিফিকেশান হয়ে যাওয়ার পর আপনাকে কল করবে, কল করে কিন্তু ডেকে আপনার কিন্তু সেই যে ডিস্ট্রিবিউটার কাছে গিয়ে কিন্তু আপনাকে কানেকশান কিন্তু নিয়ে আসতে হবে, ঠিক আছে। কী কী দেওয়া হবে, যে আপনাকে একটি সিলিন্ডার দেওয়া হবে সম্পূর্ণ বিনামূল্যে, আপনাকে একটি সিলিন্ডার দেওয়া হবে, চুলা দেওয়া হবে এবং পাইপ এবং রেগুলেটর এইসব জিনিসপত্র কিন্তু আপনাকে সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে এবং
পরবর্তী সময় যখন আপনি গ্যাসটা পুরবেন প্রতি রিফিলে 300 টাকা করে সাবসিডি কিন্তু আপনাকে প্রোভাইড করা হতে পারে, ঠিক আছে। সেই জন্য বর্তমানে কিন্তু পশ্চিমবঙ্গে এই যে উজ্জ্বলা যোজনা ইতিমধ্যে কিন্তু গ্যাসের কানেকশান দেওয়া কিন্তু কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। সেই জন্য যারা যারা এখন পর্যন্ত আবেদন করেননি খুব তাড়াতাড়ি কিন্তু এই ফর্মটা ফিল আপ করে আপনি কিন্তু আবেদন করতে পারেন। তো এটা হলো অফলাইন। এবার যদি আপনি অনলাইনে কীভাবে আবেদন করবেন সেটা নিয়ে ভিডিও চাইলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন, আমি সেটা নিয়ে ভিডিও আনবো। ওকে, তো এটা ছিল আজকে আপডেট। ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক করবেন এবং ভিডিও কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা আসে না এই ভিডিওতে। থ্যাংক ইউ।